অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, নির্বাচনের আগে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন আগামী নির্বাচনে 1 থেকে 200 জন এমপি নির্বাচিত হলেও কোনো সরকারি সুবিধা গ্রহণ করবে না জামায়াত। এখন জামায়াতের সংসদ সদস্য, যে আমরা আলোচনা করছিলাম ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন থেকে শুরু করে দরজা জানালার পর্দার কথা বলছে, এটাও কি জনগণের সাথে মিথ্যাচার না বা কোনো একটা সংকট না? কি মিথ্যাচার কিন্তু সেখানে আমি যাচ্ছি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই সংসদ সদস্যের সুবিধা কি কি সে পাইতে পারে এগুলো তদারকি করে কারা? নিশ্চয়ই পূর্ত মন্ত্রণালয়, আমার যতটুকু ধারণা। মান্না ভাই আপনি কি বলেন? এটা পূর্ত মন্ত্রণালয়ের বোধ হয়, পিডব্লিউডির আন্ডারে পূর্ত মন্ত্রণালয় তারা বোধ হয় করে নাকি সরোয়ার ভাই? পূর্ত মন্ত্রণালয়। এবং আপনি যদি মনে করেন যে আপনার একটা ওভেন দরকার কিংবা আপনার একটা কি বলে ওয়াশিং মেশিন দরকার, আপনি চাইতে পারেন কি পারেন না সেই প্রশ্নে আমি পরে আসি, কিন্তু এইগুলো তো সংসদে উত্থাপনের বিষয় হওয়ার উচিত না। এটা যাইতে পারে পূর্ত মন্ত্রণালয়ের কাছে যে ভাই আমার এইখানে এই জিনিস দরকার। 1, 2, ওইটা তো ওয়েল ফার্নিশড কোয়ার্টার, আমি জানি না ঠিক, হয়তো বা ওয়েল ফার্নিশড কোয়ার্টার। ওয়েল ফার্নিশড কোয়ার্টার যদি হয় তাহলে এখানে চার্ট দেওয়া আছে, আপনি কি কি দেওয়া আছে এখানে, আপনি কি কি পাবেন, সেটার ভিতরে যদি কোনো ঘাটতি থাকে দে ক্যান আস্ক ফর ইট। এবং সেটার জন্য আমি মনে করি সংসদ না, এটা কি স্পিকার দিবে তারে? এটা তো পূর্ত মন্ত্রণালয় হতে পারে। আর যেটা বলছিলাম চাই নেই, এখন চাইতেছি, আই ডোন্ট বিলিভ ইন দিস, বিকজ রাজনীতিবিদরা 55 বছর যাবত একই কথা বলে আসছে, রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, শেষ কথা বলতে কিছু নাই। সেই কথাগুলো তো অন্য লোকে বলে না, রাজনীতিবিদরাই বলে, সকালে একটা বিকেলে একটা, ইট ইজ নাথিং। এটা আমার যেমন রাজনীতিবিদ কোনো ফ্যাক্টরি না। আপনি বলছিলাম যে গণভোট আসবে, গণভোটে পাশ করার পর আমরা গণভোট বাস্তবায়ন করবো, গণভোটের আলোকে জুলাই সনদ করবো, এখন এসে বলতেছে যদি সংবিধানে গণভোট নাই, উড়াই দিলাম। তো তখন বলছিলাম কেন? সবাই যখন বলছে সেটা তো মানতে হবে আপনার। তাহলে ওই যে কথা শেষ বলতে কিছু নাই। তোমরা বলছিল নিব না ফ্যাসিলিটি, নিব তো কি সমস্যা কোথায়? নিব না বলছিলাম, এখন নিব। তো আপনি এটা বাধা নেই, ওই এইখানে এসে আপনি বলতে হবে যে এইটা বলতে পারবেন না, তাহলে ওইগুলো আমরা কি বলবো? রাজনীতিবিদরা যে অন্যান্য প্রতিশ্রুতিগুলো রাখতেছেন না, সেটা আমরা কি করব? তারপর যদি আপনি নিয়মে আসেন, সংসদে আলাপ হইতে পারে কোনটা? সংসদে আলাপ হইতে পারে, আমরা একজন সংসদ সদস্য দেখলাম 74,000 কোটি টাকা তার উপজেলার জন্য নিয়ে গেছেন। 74 কোটি টাকা, 74 কোটি। আচ্ছা, এখানে জেলাওয়ারি বরাদ্দ আছে 22 কোটি, উপজেলাওয়ারি আছে প্রায় 3 কোটি করে। তো একটা উপজেলায় যদি 74 কোটি চলে যায়, এটা কি কোনো নিয়মে পড়ে? আপনি বেশি লাগলে বেশি নিবেন, এটা নিয়মে পড়ে কিনা? আচ্ছা, নিয়মে যদি পড়ে বাকিরা পাবে কি? পার্লামেন্টে সেই আলোচনা হইতে পারে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। পার্লামেন্ট তো 2,72,000 টাকা নাকি প্রতি মিনিটে খরচ হয়, টিআইবি বলছে। আর নানান মতে পাওয়া যায় 1,40,000 মতো প্রতি মিনিটে খরচ। এই প্রতি মিনিটে খরচ করে আমরা কি এই আলাপ করব? আমরা প্রথম অধিবেশনে দেখছি কি জানেন? এই 55 বছরের পুরনো কাহিনী, পক্ষশক্তি বিপক্ষ শক্তি, গুপ্ত সুপ্ত ইত্যাদি ইত্যাদি। তারপরে অধিবেশন শুরু হইলো বাজেট অধিবেশন, সেখানে একটা ধর্ষণ মামলা নিয়ে কি প্রেগনেন্ট হয়েছিল কি আগরুম বাগরুম, ইউ জাস্ট টেল মি। এটা আইনি পদ্ধতিতে চলবে, বিচার আচার হবে। আপনি পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করবেন? আপনি পার্লামেন্টে এই মুহূর্তে সিরিয়াস আলাপ কোনটা ছিল জানেন? অর্থ মানে কি এটা কি বলে এটা কি অর্থ কি বলে বাজেট অধিবেশন। এই বাজেট অধিবেশনে যে এইসব বিষয় আসতেছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ আলাপ কোনটা জানেন? আমাদের জাহিদ সাহেব গেছিল না দিল্লিতে, সেখানে একটা ঘটনা ঘটছে না? সেই ঘটনাটা এটা আপনি পার্লামেন্টে আনতে পারেন। এটা আপনি পার্লামেন্টে আলোচনার জায়গা, যে আমার দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেখানে এই ঘটনাটা ঘটলো, মন্দ ভালো কি আলাপ হইলো দুইটা দেশ, এই আলাপটা আদৌ আসছে? আপনি ওভেন নিয়ে আলাপ আপনি শুরু করলেন, আপনি কি উপস্থাপন করছেন একবারও যে এইটা বাদ দিয়ে ওই আলাপটা গুরুত্বপূর্ণ কিনা? আপনারা সেটা করেন না। এগুলো আনছেন, সংসদে যেমন টাইম গেছে, ওয়েস্টেজ অফ টাইম, অ্যান্ড নাও ইউ আর কিলিং দিস টাইম। এত সুন্দর একটা অফিসে এত টাকা ব্যয় করে উই আর টকিং অ্যাবাউট আমার কি আমার ওয়াশিং মেশিন নাই, আমার এটা নাই, এটা আমরাই এখানে আলোচনা করি। এতে মনে কি জানেন, আমার সময়েরও দাম নেই, কারো সময়ের দাম নেই। জি, ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, জামায়াত এমপির এই দাবি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। সেই সাথে জানতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি যেমনটা বলছিলেন যে প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন, যেটি নিয়ে কথা হচ্ছিল, অর্থাৎ এখন আমরা বলছিলাম যে প্রতিশ্রুতি দিয়েছিল কোনো সুযোগ সুবিধা নেবে না, এখন আবার সুযোগ সুবিধা নেওয়ার কথা বলছে। সেক্ষেত্রে বিএনপির বা সরকারের দলেরও তো কিছু প্রতিশ্রুতি ছিল যেগুলো বাস্তবায়িত হয়নি, যেগুলো নির্বাচনে বা সরকারি ক্ষমতায় আসার সাথে সাথে বাস্তবায়ন করার কথা ছিল। সেটিরই আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন কিনা এই যে প্রতিশ্রুতি বনাম বাস্তবায়নের বিষয়টি, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহ-আলোচক এবং সুপ্রিয় দর্শক। দেখুন, রাজনীতি চলে প্রতিশ্রুতির উপরে, প্রমিস। একটা কথা আছে, প্রমিস ইজ এ প্রমিস। সো রাজনীতিতে দুইটা ধারা আছে, একটা হলো চাণক্য অথবা মেকিয়েভেলি থিওরি, যেটা সততা, রাজনীতি নামে সততা, রাজনীতি মানে ধান্দাবাজি। সেই রাজনীতি নামে সততা এবং রাজনীতির নামে যে ধান্দাবাজি,
সেইটা দেখা গেছে মানুষ বারংবার প্রত্যাখ্যান করেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই পলিটিক্স অফ প্রমিস, মানুষকে যেটা প্রতিশ্রুতি দেবে, যে ম্যান্ডেট নিয়ে মানুষ যদি সে যদি ক্ষমতা আসে, সেই ম্যান্ডেট পরিপূর্ণভাবে কমপ্লাই করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে। সো প্রতিষ্ঠিত সত্য হলো যে কোনো ধরনের প্রমিস যদি এই চাণক্য পলিসি ফলো করে যদি সততা, রাজনীতিতে সততা ঢুকে পড়ে, মানুষ সেটাকে প্রত্যাখ্যান করে। আমি মনে করি যে বিএনপি নিশ্চয়ই সেটা রিয়েলাইজ করবে যে যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা যদি না করে, তাহলে একই রেজাল্ট হতে পারে, যেটা তারেক সাহেব নিজে যশোরে বলছে যে ওই আওয়ামী লীগের রাজনীতি করলে আওয়ামী লীগের মতো পরিণত হবে। তারপরে আপনার মির্জা ফখরুল সাহেব তো অনেক টাইম বলেছে। সো হ্যাভিং সেড দ্যাট, আপনার কোশ্চেনে আসি, সংসদ সদস্য, মেম্বার অফ পার্লামেন্ট, কিছু সংসদ সদস্য এমন হয়, সবাই না, অনেকে ভালো পার্লামেন্টারিয়ান, কিন্তু আমি দুইটা উদাহরণ দেই। যে টাঙ্গাইলে একজন এমপি হয়েছিল, তখন আমি সেনাবাহিনীতে কর্মরত, তো উনি এমপি হয়ে বললে যে আমাকে সেনাবাহিনী মেজরের সমান ক্ষমতা দিতে হবে। ক্ষমতা, নট মেকিং দ্য ল। উনি মনে করছে এমপিরা সেনাবাহিনী মেজর সাহেবের নিচে, তো উনি বললো এটা। আরেকজন এমপি বললেন, আওয়ামী লীগের এক এমপি, যে আমি কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট, আমি যেটা বলি সেইটাই আইন, আমি যেটা বলি সেইটাই আইন। তাহলে প্রত্যেকটা দেশে সংসদ সদস্য নির্বাচন হইলে তাদের কিছু এন্টাইটেলমেন্ট করা হয়। তার বাংলাদেশের এন্টাইটেলমেন্ট কি হতে পারে? নিশ্চয়ই আপনি কম্পেয়ার করতে পারেন উইথ ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা অর নেপাল, রাইট? তো এইখানে এই ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লটের এটা আসলো কোত্থেকে? দাবি করতে 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 এমন জায়গায় গেছে, তখন সরকার প্রধান যেহেতু অনেক সময় গণতন্ত্রের উপর থাকে না, এবং ভিতর থেকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে আপনার যে কোনোভাবে ক্ষমতায় থাকতে হবে, যে কোনোভাবে, আওয়ামী লীগ যেটা করেছে, তখন সংসদ সদস্যদের বেনিফিটস বাড়াতে থাকে, যেটা কোনোদিন মানুষ গ্রহণ করে না। আপনি রাজনীতি তো ভলান্টিয়ার সার্ভিস, আপনি তো এটা মানি মেকিং মেশিন না। এখন বাস্তবতা হলো যে আপনি হাতে গোনা কয়জন সংসদ সদস্য পাবেন। বিগত দিনে যেটা প্র্যাকটিস হয়েছে, যে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নামে অনামে তারপরে টেন্ডারবাজি করা, অর্থাৎ এইটা একটা মানি মেকিং মেশিনে পরিণত হয়েছিল এমপিশিপ, যে হঠাৎ করে দেখা যাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। সেইটাকে পরিহার করতে হবে। সেই জন্য এইখানে বিএনপি ধন্যবাদ পাবে যে ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট এইটা পরিহার করেছে। ইট ইজ এ ভেরি গুড এক্সাম্পল। এবং এখানে শেষ পর্যন্ত থাকতে পারবে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটাই আমার আপনার কাছে প্রশ্ন ছিল, বিএনপি কি এই প্রতিশ্রুতি? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জনসাধারণের প্রতিনিধি হিসেবে তাদের সাধারণ থাকাটা সবচেয়ে বড় কোয়ালিটি। এবং সাধারণ থাকতে হলে আপনি বলেন তো যে তাদের কেন কূটনৈতিক পাসপোর্ট লাগবে, রেড পাসপোর্ট কেন লাগবে? এবং এই রেড পাসপোর্টে কি হয়েছে, দিল্লির যে ঘটনা, সে তো রেড পাসপোর্ট নেয়নি। সাধারণ থাকা তো আরো বেশি কৃতিত্বের ব্যাপার। আমি মনে করি এই রেড পাসপোর্টটা উঠিয়ে দেওয়া দরকার। আপনি 5 বছর রেড পাসপোর্ট থাকবে, সেইখানে আপনি বিদেশে গেলেন, হঠাৎ করে আপনার আবার গ্রিন পাসপোর্ট। তো সাধারণ থাকা, তো এইটা যদি বন্ধ করা যায়, যে এখানে আপনি এমপি হয়েছেন তো মানি মেকিং মেশিন, আপনাদের টাকা বানাবার কে বিলিয়নিয়ার হবে, মিলিয়ন হবে, সেটা না। সো এই রাজনীতি যদি ফেরত আসে, তখন সে করবে কি, আপনার লোকাল টেন্ডার থেকে কিন্তু চাঁদাবাজি করবে না, কমিশন খাবে না, তখন কাজের মান কিন্তু ভালো থাকবে। আর যে এমপি এই দাবি জানাইছে, ও একটা উজবুক, ও জানে না যে সংসদে রীতিনীতি, সেটা জানে না। তার এই প্রয়োজনটা একটা চিঠি আনাপ ছিল। এই যে তাদের যে পূর্ত মন্ত্রণালয়ের যে অংশটা রেসপন্সিবল যে অফিস, সেই অফিসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে একটা চিঠি দিলে সে জানতো। আর প্রত্যেকটা সরকারি কোয়ার্টারে একটা ইনভেন্টরি থাকে, যে সেইখানে এই কোয়ার্টারের জন্য সরকার কি কি ফার্নিচার দেবে বা কি কি দেবে। তার ওখানে যদি না থাকে, এই লেটার উড হ্যাভ বিন এনাফ। এটা সংসদে আলোচনার ব্যাপার না। হি শুড বি রেপ্রিমেন্ডেড। তাকে ভর্ৎসনা করা উচিত, তার দলের হুইপ তাকে ওইখানে ভর্ৎসনা করা উচিত ছিল, বিকজ হি ইজ স্পয়েলিং দ্য ভ্যালুয়েবল টাইম অফ দ্য পার্লামেন্ট, যে পার্লামেন্টে এখন মিনিটে 20,000 টাকা খরচ হয়। তারও বেশি। দিস ইজ নট দ্য টপিক। আমরা সেইখানে বিরোধী দলকে দেখলাম না এখন পর্যন্ত এই ডিবেট সামনে আনতে, যে এই যে বর্ডারে যে ঘটনা ঘটছে, অথবা এই যে 120টা চুক্তি হয়েছে, মনে করেন যে এই চুক্তিগুলো দিনে কোনো এই যে তৈলের দাম বাড়ানো হচ্ছে, এই যে আপনার ইলেকট্রিসিটির দাম বেড়ে যাচ্ছে, সেগুলো নিয়ে তারা ডিবেটই করছে না। তো জনস্বার্থের পয়েন্ট নাইনে এই যে ছেলেটা এটা বলেছে, জনৈক এমপি, হি ডাজ নট ডিজার্ভ টু বি দেয়ার। আপনার পাপুল কাণ্ডের কথা মনে আছে না? পাপুল
এই 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 1000 কোটি টাকা দিয়ে এমপি হয়েছিল, এখনো বোধহয় কুয়েতে জেল খাটতেছে, আর তার বউকে এমপি বানাইছিল। এই ধরনের আনডিজার্ভিং যে ক্যান্ডিডেট, তাদেরকে আসলে দলের নমিনেশন দেওয়া উচিত না, তাহলে এই ধরনের অথর্ব আলোচনা পার্লামেন্টে হবে না। সো ইট ইজ কিছু দায়িত্ব, কিছু লায়াবিলিটি দলের উপরও যায়। লায়াবিলিটি দলের উপর তো যায়, সেটি তো আছে। সেই ক্ষেত্রে আবার যেমনটা বলছিলাম যে সংসদে আসলে এই ধরনের বক্তব্যগুলো বা এই ধরনের দাবি দাওয়াগুলো আনাটা কতটা যৌক্তিক, যেমন এর আগেও আমরা দেখেছি। এবং এটা তো যে মডারেট করতেছিল ডেপুটি স্পিকার অর স্পিকার, তারা এখানে স্টপ করে দিয়েছিলেন, প্লিজ রাইট এ লেটার। এর আগেও এরকম এই ধরনের একজনকে বলো না যে আপনি আগামী বছরের জন্য প্রস্তুতি নেন। জি, এর আগেও এসেছে, যেমন সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, এবং জবাবে দেখা গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই বিষয়ে প্রধানমন্ত্রী অনুশাসন স্মরণ করিয়ে দেন, যেখানে হাসনাত আব্দুল্লাহ নিজেই বলেছিলেন যখন তিনি প্রচারণায় গিয়েছিলেন নির্বাচনের আগে যে তিনি কোনো সরকারের দেয়া গাড়িও ব্যবহার করবে না, এমনটাও আছে, উল্লেখ আছে। তো সেই ক্ষেত্রে আবার বিরোধী দলীয় নেতা যিনি ছিলেন ডাক্তার শফিকুর রহমান, তিনিও সমর্থন দিয়েছেন, বলেছেন যে ছোটদের দাবি দাওয়া না করতে হয় না। এটা কিন্তু সংসদেরই এই ইয়াং ম্যান, এই এক মাস আগের কথা বলছি। একটা জুলাই বিপ্লবের মাধ্যমে সে নেতা হয়েছে, ভালো কথা। রাষ্ট্রীয় অনেক প্রোটোকল জানে না। প্রত্যেকটা ডিসি অফিসে একটা ডিসি পুলের গাড়ি থাকে, তার যদি একান্ত প্রয়োজন হয় সে ডিসিকে রিকোয়েস্ট করতে পারে, এবং ডিসি নিশ্চয়ই এটা ডিক্লাইন করবে না। আপনি যদি সরকারি গাড়ি ব্যবহার করেন, তাহলে আপনার যে যাতায়াত ভাতা সেটাকে আপনি জমা দেন সরকারি ফান্ডে। আপনি একসাথে সরকারি গাড়ি ব্যবহার করবেন আবার ভাতা দেবেন, সেটা তো অনৈতিকতা। এবং তারা যে স্ট্যান্ডার্ড শো করার চেষ্টা করতেছে, দ্যাট ইথিক্যাল স্ট্যান্ডার্ড শুড বি মেনটেন্ড। সো দুইটা হতে পারে না। আর কেউ যদি সিএনজিতে সংসদে যায়, তার লজ্জা পাওয়ার কি আছে? হি শুড বি মেন্টালি ইকুইপড, মেন্টাল স্ট্রেংথ থাকা উচিত। ইয়েস, আই ক্যান গো টু দ্য পার্লামেন্ট উইথ এ রিক্সা। হি শুড ফিল হ্যাপি। এটা তো সংসদে না যে কার গাড়ির সাইজ কত বড় হবে। আর যদি বেশি বড় গাড়ি দরকার হয়, তাহলে হাফ টনের একটা ট্রাক দিয়ে দিতে পারে, চারপাশে লেখা থাকবে সংসদ সদস্য। দ্যাট শুড বি দ্য মেন্টালিটি। ইউ শুড বি হ্যাপি এনাফ দ্যাট ইয়েস, যখন সময় হবে তখন আপনি গাড়ি কিনবেন, আপনি নিশ্চয়ই ব্যবসা বাণিজ্য করবেন, আরো বিভিন্ন আননোন এবং নোন সোর্স থেকে আপনার টাকা আসবে। এবং যেটা করা উচিত ছিল, প্রত্যেক সংসদ সদস্যের তার যে ইনকাম, বার্ষিক ইনকাম, তার সেইটাকে জনগণের সামনে ঘোষণা করা উচিত ছিল।